এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। চলছে আমার এখন গুজরাট ট্রিপ। আমি এখন আছি সোমনাথে। নিশ্চয়ই আগের ভিডিওতে আপনারা দেখে নিয়েছেন যে আমি দ্বারকা থেকে পোরবন্দর হয়ে চলে এসেছি সোমনাথে। তো আপাতত বেরিয়ে পড়ি। আজকে করব লোকাল সাইট সিন সোমনাথের। সবার আগে শুরু করব সোমনাথ দর্শন দিয়ে। 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রধান এবং প্রথম জ্যোতির্লিঙ্গ হচ্ছে সোমনাথ। সোমনাথ মন্দির সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। দ্বারকার মতো ব্যাপার নাই যে মাঝখানে বন্ধ থাকে, সেরকম কিছু নয়। সারাদিন ওপেন থাকে সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। 3 বার আরতি হয়। একবার হচ্ছে সকাল 7টায়, দুপুর 12টায় এবং সন্ধ্যে 7টায়। আর লাইট অ্যান্ড সাউন্ড শো হয়ে থাকে, যেটা 50 টাকার টিকিট। 7:45 থেকে শুরু হয় 9টা পর্যন্ত। 45 মিনিটের শো হয়, বাট ব্রেক দিয়ে দিয়ে শুরু হয় 7:45। তো ভিডিওটা আগে শুরু করি। প্রিভিয়াস ভিডিওতে আমরা যে গাড়ি বুক করে পোরবন্দর ঘুরেছিলাম তার মধ্যে সোমনাথের বালকা তীর্থ দর্শন ইনক্লুড ছিল। সেই গাড়ি করেই আমরা প্রথমে চলেছি বালকা তীর্থ দর্শন করতে। বালকা তীর্থ সোমনাথ থেকে 4 কিলোমিটারের মতো রাস্তা। চলে এলাম বালকা তীর্থ মন্দিরে। এই হচ্ছে বালকা তীর্থ। স্টোরিটা আমরা সবাই জানি। যখন শ্রীকৃষ্ণ রাম অবতারে ছিলেন তখন তিনি বালি আর সুগ্রীবের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল তাতে তিনি সুগ্রীবকে সাহায্য করেছিলেন। বালিকে তিনি দূর থেকে ঝোপের আড়াল থেকে তীরবিদ্ধ করে বধ করেছিলেন। পরের জন্মে যখন কৃষ্ণরূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন তখন এই জায়গায় তিনি বসেছিলেন গাছের তলায়। গাছটা কেটে দেওয়া হয়েছে, ওই গাছের তলায় উনি বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় জরা নামে একজন ব্যাধ তাকে তীরবিদ্ধ করেন এবং উনি মারা যান। এই জায়গায় হচ্ছে বালকা তীর্থ। কুরুক্ষেত্রের যুদ্ধে গান্ধারীর শতপুত্রের মৃত্যু হয়। দুর্যোধনের মৃত্যুর আগের রাতে শ্রীকৃষ্ণ গান্ধারীর কাছে আসলে গান্ধারী কৃষ্ণের ওপর ক্রোধে দুঃখের বশে তাকে অভিশাপ দেন যে যদু বংশ সহ সকলে 36 বছর পর ধ্বংস হয়ে যাবে। এবং 36 বছর পরে এক উৎসবে যাদবদের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং একে অপরকে হত্যা করতে থাকে। বড় ভাই বলরাম যোগের মাধ্যমে তার দেহ ত্যাগ করেন। কৃষ্ণ বনের মধ্যে এই গাছের নিচে ধ্যান শুরু করেন। সেই সময় জরা নামক শিকারী কৃষ্ণের আংশিক দৃশ্যমান বাঁ পায়ে হরিণ ভেবে তীর ছুঁড়ে মারেন। পরে তিনি তার ভুলের ক্ষমা প্রার্থনা করেছিলেন। এই জরাই পূর্বজন্মে ছিলেন বলি। শ্রীকৃষ্ণের জন্মস্থান প্রথমে দেখলাম মথুরা, বৃন্দাবন, গোবর্ধন পর্বত হয়ে দ্বারকায় এলাম। দ্বারকায় ওখানে তিনি রাজত্ব করেছিলেন, রাজা হয়েছিলেন। দ্বারকা হয়ে এখান থেকেই মানে তীরবিদ্ধ হয়েছিল বালকা তীর্থতে। এখান থেকেই তিনি গোকুলধামে যাত্রা করেছিলেন। মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো কমপ্লিট করলাম। শুধু একটা বাকি রয়েছে, কুরুক্ষেত্র, যেখানে ওই মহাভারতের অংশটুকু বাকি রয়েছে। বাকি সমস্তটা দর্শন হয়ে গেল শ্রীকৃষ্ণের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। বালকা তীর্থের পাশেই একটি মন্দির আছে। এখানে পুরাণের ওপর বিভিন্ন মডেল বানানো আছে। কুম্ভকর্ণ শুয়ে আছেন। এখান থেকে বেরিয়ে নেক্সট আমরা চলেছি অটো করে সোমনাথ মন্দির দর্শন করতে। পেয়ে গেছি এতক্ষণে, গোটা দ্বারকায় পেলাম না, সোমনাথে পেয়ে গেলাম। 4 জনে বসে আছি পেছনে, 20 টাকা করে। চলে এলাম সোমনাথ মন্দিরে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ। মন্দিরের ভেতরে ডিজিটাল যে কোনো জিনিস, মোবাইল ক্যামেরা বা ঘড়ি, ডিজিটাল ঘড়ি, হেডফোন, চার্জার, কোনো ইলেকট্রনিক্স জিনিস অ্যালাউ নেই। আর সাথে বড় ব্যাগও অ্যালাউ নেই। একজনের পার্স, সেটাও অ্যালাউ করলো না দেখলাম সামনে। আমি তো নিয়েই আসিনি, শুধু মোবাইলটা নিয়ে এসেছিলাম। বাকি ডিজিটাল ঘড়ি টড়ি হোটেলে রেখে এসেছি। লাইট অ্যান্ড সাউন্ড
শো হয় 7:30 থেকে, হচ্ছে 50 টাকা পার হেড, বাচ্চাদের 30 টাকা। এখানে ফোন জমা দেওয়ার জায়গা আর ভেতরে আছে জুতো জমা দেওয়ার জায়গা। সানসেট হচ্ছে, বেশ সুন্দর লাগছে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির। সোমনাথ কথার অর্থ হলো চন্দ্রদেবতার রক্ষাকর্তা। এর একটা পৌরাণিক ইতিহাস আছে। বলা হয়ে থাকে চন্দ্রদেবতা 26টি পত্নী ছিল, তার মধ্যে রোহিণীকে তিনি বেশি প্রাধান্য দিতেন। রোহিণী প্রধান তার স্ত্রী ছিলেন। যেহেতু 26টা পত্নীর বাবা মহারাজ দক্ষ, তাই মহারাজ দক্ষ চন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন যে আস্তে আস্তে তিনি ক্ষয় হতে শুরু করবেন। তখন চন্দ্রদেবতা শিবের স্তুতি করেন। শিব এই অভিশাপ আংশিক খণ্ডন করেছিলেন। পরবর্তীকালে চন্দ্রদেবতা এই সোমনাথে স্বর্ণের একটি শিব মন্দির নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে রাবণ রূপোর এবং কৃষ্ণ চন্দন কাষ্ঠের ওপর এই মন্দির নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়ে থাকে। সোমনাথ মন্দির 6 বার আক্রমণ হয়েছিল এবং অনেকবার ভাঙার চেষ্টা করা হয়েছিল। এই মন্দির বহুবার ধ্বংসপ্রাপ্ত ও পুনর্নির্মাণ হয়। মামুদ গজনি, আলাউদ্দিন খিলজি, ঔরঙ্গজেব সহ বহুবার আক্রমণ হয়। বর্তমান মন্দিরটি সর্দার বল্লভভাই প্যাটেল পুনর্গঠন করেন। সোমনাথের আশেপাশে বেশ কিছু মন্দির আছে। চললাম সমুদ্র দর্শনে। মন্দিরের বাইরেই আছে ওশান ভিউ, দেখে আসি। সকাল 6টা থেকে রাত 8:30 অবধি টাইমিং সমুদ্র দর্শনের। সমুদ্র দর্শন করতে 5 টাকা করে টিকিট। সমুদ্র দেখার জন্য 5 টাকা দিতে হয়। অবশ্যই এখানে অনেক মার্কেট টার্কেট আছে। এখনো 6টা বাজছে, এখানে এখনো সূর্যাস্ত হচ্ছে। এখনো রয়েছে, হবে, এখনো হয়নি। সানসেট হবে আর কিছুক্ষণ পরেই। কি সুন্দর সানসেট দেখলাম অনেকদিন পর সমুদ্রের এখানে। বেশ ভালো লাগলো সানসেটটা দেখতে। এখন বিচে এসছি, বিচে একটু ঘুরবো। এই 3টে ত্রিভুজ করে এগুলো করা আছে, গার্ড দেওয়া আছে মন্দিরে যাতে জল অবধি না যেতে পারে। দ্বারকাতেও দেখলাম সেম এরকম করা আছে গার্ড, সোমনাথেও তাই। আর এই হচ্ছে সমুদ্র। সানসেট হলো জাস্ট দারুণ সুন্দর। রেখে দিয়ে গেলাম, এখানে রেখে দিয়ে গেলাম, জানি না থাকবে কিনা। চলো যাই, একটু পা ভেজাই। এখানে ঢেউ কিন্তু বিরাট বড় নয়, ছোট ছোট ঢেউ। হনুমানজির মূর্তি আছে বিচের ঠিক অপোজিটে। একটা ছোট্ট বাচ্চা মেয়ে হারিয়ে গেছে। মেয়েটা কি কান্না কাঁদছে। যারা ওই সাফাই কর্মী তারা আবার পুলিশের কাছে নিয়ে এলো, মানে এই যারা চেকিং করে তাদের কাছে নিয়ে এলো। মহিলা পুলিশ ওকে কান্না থামিয়ে ওকে জল খেতে দিল। জিজ্ঞেস করছে নামটা বলতে পেরেছে, বাবার নাম, মায়ের নাম। আসলে এত কাঁদছে না, এত ছোট না, ভুলে গেছে, একদমই ছোট। কি অবস্থা। মা হয়তো সমুদ্রের ধারে খুঁজছে ওকে, কে জানে কোথায় ওর মা বাবা। এখানে ব্যাগ, ঝিনুক, কড়ি এইসব জিনিসপত্রের দোকান আছে, সাথে ফুড স্টলও আছে। পাওভাজি, খাবারের সব দোকান আছে। আর এখানে বাচ্চাদের খেলনার দোকান। এত শাকের জিনিস বিক্রি করছে, অনেক কিছু শাকের জিনিস। আর দীঘাতে তো প্রচুর আছে, আর এখান থেকে বয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। দেখে পাশেই আছে লক্ষ্মীনারায়ণ মন্দির, সেখানে এলাম। সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানানো মন্দির। মন্দিরের প্রধান দেবতা নারায়ণ ও লক্ষ্মী। সোমনাথ মন্দিরের
বাইরে প্রচুর শাঁখের দোকান। পুরো জগন্নাথের পুরীর মন্দিরের মতো জমজমাট, চারিদিকে জিনিসপত্র নিয়ে ভর্তি। 400 টাকা করে একটা কুর্তি। জমজমাট বাজার। আজকের মতো সাইট সিন কমপ্লিট করে চলে আসি হোটেলে। হোটেলের মেনু কার্ড দেখে চা আর সাথে রাতের ডিনার অর্ডার করে নিলাম। পনির টিক্কা মশলা, লঙ্কা দিয়েছে দেখো কত, গ্রিন চিলি একটু দিতে বলেছিলাম বলে। প্লেট নান। পরের দিন সকালে ব্রেকফাস্ট করতে চলে এলাম। আমাদের ব্রেকফাস্ট তো ইনক্লুডিং ছিল, তো ব্রেকফাস্টে এখানে সিস্টেমটা অন্যরকম। এখানে মেনু কার্ডে আছে, মেনু কার্ড থেকে অর্ডার দিতে হবে, যা যা অর্ডার দেবে তাই তাই ওরা নিয়ে চলে আসবে। অনেকদিন পর ইচ্ছা হলো ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য, ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি উইদাউট সল্ট। মশলা ধোসা ও গোবি পরাটা নিয়েছি। মশলা ধোসার সাইজ দেখো বিরাট বড়। এটা হচ্ছে গোবি পরাঠা। সব জায়গায় আলু পরাঠা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, এবার গোবি পরাঠা নিয়েছি। দিস ইজ দ্য গোবি। টেস্ট করে দেখি কেমন খেতে গোবি কা পরাঠা। গরম আছে, একটু নুনটা কম লাগলো আমার। কেমন লাগছে মা তোমার? মোটামুটি খেতে, খুব বেটার না, মোটামুটি খেতে, আর নুনটা কম লাগলো আমার। খুব খারাপও না, খুব ভালোও না। পুরি ভাজি, গরম আছে পুরি ভাজি। নুন সবেতেই কম, মোটামুটি টেস্ট। ব্রেকফাস্ট করে চলে এসেছি, যা যা অর্ডার দেওয়া হবে তাই তাই জিনিস নিয়ে আসবে, এই রকম সিস্টেম এখানে। তো ভালোই, যাই হোক, কিন্তু গরম জল নেই। সকাল সকাল ঠান্ডা জলে স্নান করে একদম ঠান্ডায় কেঁপে গেলাম আমি। কি আর করা যায়, গরম জল কি হয়েছে ওদের অসুবিধা, ট্যাঙ্কের মিস্ত্রি এসছে, বললো দুপুরের মধ্যে পেয়ে যাবেন। তো যাই হোক, মোট কথা ঠান্ডা জল পড়ছে এখন। আজকে করব সোমনাথের বাকি সাইট সিন। একটা অটো বুক করেছি, এখানে তো অটো টোটোই আছে সব, 10 জনের হয় অটো টোটো যেগুলো, এটা মনে হয় 10 জনেরই অটো টোটো। সেটা বুক করলাম, 500 টাকা নেবে টোটাল সাইট সিনের জন্য। এবার কি কি ঘোরাচ্ছে সেটা দেখি। বললো সব ঘোরাবে সব ঘোরাবে, তো দেখা যাক কি কি ঘোরানো হচ্ছে। প্রথমেই যাচ্ছি 3টে নদীর সঙ্গম, ত্রিবেণী সংগ্রামের দিকে। চলে এলাম ত্রিবেণী সঙ্গমে। প্রথমে এলাম 3 নদীর সঙ্গম, ত্রিবেণী সঙ্গমের। এখানে 3টে নদীর সঙ্গম আছে, কপিলা, হিরণ্য আর সরস্বতী। সরস্বতী যেটা গুপ্ত অবস্থায় আছে। কত পাখি এখানে। প্রচুর পাখি এসছে। প্রচুর পাখি এসছে, সিগুল পাখি। খাবার দেওয়া হচ্ছে বলে, আর বাকি এখানে পাঠ হচ্ছে, মানে ওই সাধ্য টাধ্য ওই দিকটাতে হচ্ছে সব পুজো। তো ওদিকে আর যাচ্ছি না। এবার ত্রিবেণী সঙ্গম থেকে বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি গীতা মন্দির। চলে এলাম গীতা মন্দির, সব আশেপাশে। অটোতে উঠছি আর নামছি, অটোতে উঠছি আর নামছি।
গীতা মন্দিরটি 1970 সালে বিড়লা পরিবারের দ্বারা নির্মাণ করা হয়েছিল। গীতা মন্দিরের প্রধান দেবতা হচ্ছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের দুপুরের নতুন বসন পরানো হচ্ছে। শ্রীকৃষ্ণের বস্ত্র পরিবর্তন হয়ে গেল। গীতা মন্দিরের এখানে অনেকগুলো মন্দির আছে, সে মন্দিরগুলো দেখবো। বালকা তীর্থ থেকে শ্রীকৃষ্ণ এখান অব্দি এসছিলেন, এখানে পাদুকা আছে। বলদেবজি মন্দির। গুহার ভেতরে শেষনাগের চরণ পাদুকা। ওই গুহার মধ্যে মানে শেষনাগ ওখান থেকেই বিলুপ্ত হয়ে গিয়েছিলেন। নেক্সট এলাম লক্ষ্মী নারায়ণ মন্দিরে। মার্বেল পাথরের মূর্তি। শ্রীকৃষ্ণের চরণ পাদুকা। এই গীতা মন্দির থেকেই সমুদ্রের শেষ মনে করা হয়ে থাকে। এই হচ্ছে গীতা মন্দির। ভালকা তীর্থে শ্রীকৃষ্ণের তীরবিদ্ধ হওয়ার পর ত্রিবেণী সঙ্গম অব্দি পায়ে হেঁটে এসছিলেন উনি। তো এখানেই বিশ্রাম করেছিলেন, সশরীরে যাত্রা করেছিলেন, মানে স্বর্গের উদ্দেশ্যে, গোকুলধামের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ। তো এইখানে উনার পাদুকা চিহ্ন আছে। আর শেষনাগও বিলুপ্ত হয়ে গেছিল ওই গুহার ওখান থেকে। এই গোটা জায়গাটা ঘুরে দেখলাম। আর অনেকগুলো মন্দির আছে, লক্ষ্মীনারায়ণ মন্দির, তারপরে শিব মন্দির। এখানে সব কিছু গুজরাটিতে লেখা, মানুষ বুঝবে কি করে কি জিনিস কি না কি। মহাদেব মন্দির। বেশ শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ, বেশ বড় এরিয়া, সুন্দর হাওয়া দিচ্ছে। আর তেমনি রোদ্দুর এখানে, এত রোদের তেজ না। হর হর মহাদেব। এটা চারিদিকে না গুজরাটি ভাষায় লেখা, মানে কষ্টে শিষ্টে দু একটা জায়গায় হিন্দি পাচ্ছি, ইংলিশ তো নেই কোথাও। ভীষণ অসুবিধা হচ্ছে বুঝতে আর বলতে। আমি নিজে আগে বুঝবো তবে তো তোমাদেরকে বলবো যে কি জিনিস দেখছি আর কি জিনিস দেখাচ্ছি। এই মন্দিরটা বেশ প্রাচীন মন্দির মনে হচ্ছে, ভীমনাথ। গীতা মন্দির হয়ে গেছে দেখা। এবার চলো নেক্সট জায়গায় যাওয়া যাক। আমরা টোটাল এই সাইট সিনের জন্য অটো বুক করেছি। তো আমরা দুজন আছি। প্রথমে বলেছিল 700 টাকা, তারপরে বললাম সবটাই দেখবো, ঘুরে দেখবো। তো তার মধ্যে তো কয়েকটা আমরা দেখে নিয়েছি, সোমনাথ মন্দির, ওইদিকে পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির, সেগুলো গতকালই আমরা দেখে নিয়েছিলাম। তো সেই জন্য আমরা বললাম কয়েকটা জায়গা বাদ দিয়ে তাহলে কত হবে বলুন। বললো 600 টাকা। আমরা বললাম 500 হবে। বললো হ্যাঁ ঠিক আছে, 500 টাকায় আপাতত। এরকম দাম দর করে নেবেন, আপনারাও দাম দর করে নেবেন। আমরা 500 টাকায় টোটালটা সাইট সিনটা করছি। এই হচ্ছে ব্যাপার। আপাতত তো এই দু জায়গা দেখলাম, গীতা মন্দির আর ত্রিবেণী সঙ্গম। এবার নেক্সট যাব গীতা মন্দির থেকে। এবার যাব সূর্য মন্দির আর পঞ্চপাণ্ডব গুহা। সূর্য মন্দির আগে দেখবো, পর পর সব উঠছি বসছি। মানে ছোট ছোট দোকান আছে, ব্যাগের দোকান। গুজরাটের সব থেকে প্রাচীন মন্দির প্রাচীন সূর্য মন্দির। মন্দিরটি প্রায় 14 শতকের দিকে নির্মিত। সূর্যদেব ও তার পত্নী ছায়া দেবী। এটি সূর্যকুণ্ড। এটি পঞ্চপাণ্ডবের গুহা। পাণ্ডব গুহা যাওয়ার রাস্তা। বিশ্বাস করা হয় পাণ্ডবরা অজ্ঞাতকালীন সময় এখানে ছিলেন এবং সূর্য দেবতার পূজা করেছিলেন। এইটা হচ্ছে সূর্য মন্দির আর এর পাশে আছে পাণ্ডব গুফা। গুফার একদমই সরু রাস্তা, মানে একটু যদি হেলদি মানুষ হয় তাহলে ঢুকতে পারবে না। শুয়ে শুয়ে বসেও না, মানে শুয়ে শুয়ে যেতে হচ্ছে, একদম ডিপ। আর সিঁড়িগুলো একদম উঁচু উঁচু। আর এই রকম সরু একটা, এই যে এইটুকুও নয়, মানে এইটুকু জাস্ট, মানে যদি হেলদি মানুষ হয় যেতে পারবে না। তো ওটা যাওয়াটা খুব কষ্টকর। এমনিতে ছবি তো তুলতে দেয় না, যদি কেউ পারবেন তাহলেই যেন, না পারলে যেন না। সূর্য মন্দিরের পাশেই আছে কামনাথ মহাদেব মন্দির।
কামনাথ মহাদেব। এটা হচ্ছে কামনাথ মহাদেব মন্দির, আদিগুরু শঙ্করাচার্যজি এটা নির্মাণ করিয়েছিলেন। শিব মন্দির, একটা গুফা আছে আদিগুরু শঙ্করাচার্যের। আদিগুরু শঙ্করাচার্যজি। লক্ষ্মী মাতা, সরস্বতী মাতা। এখানে 12টি জ্যোতির্লিঙ্গ আছে। এবার যাব আদিগুরু শঙ্করাচার্যের গুফায়। বসে বসে যেতে হবে গুহা। আদিগুরু শঙ্করাচার্য। এবার চললাম রাম মন্দিরে। এই হলো রাম মন্দির, এই হলো রাম মন্দির। সোমনাথের রাম মন্দিরটা তো দেখি, ওয়াও কি সুন্দর লাগছে, উপরের আকাশটা দারুণ সুন্দর লাগছে। ওপরে 3টে তীর আছে। সিঁড়ির ওপরে মন্দির, লিফট আছে যাদের অসুবিধা আছে সিঁড়ি উঠতে। রাম, সীতা, লক্ষণ। রাম মূর্তির এদিকে গণেশজি, অন্যদিকে হনুমানজি। এখানে যাদের ইচ্ছা তারা 108 বার রাম নাম লিখতে পারেন, এই রকম খাতা দেওয়া আছে। লোকালে যা যা দেখাচ্ছিল সেগুলো সব দেখা কমপ্লিট হয়ে গেল। লোকালটা কমপ্লিট হয়ে গেছে। এবার বাইরের 3টে 5 কিলোমিটার দূরে আছে 3টে আছে। একটা বালকা তীর্থ আছে যেটা আমরা দেখে নিয়েছি, আর বাকি 2টো আছে। সে শিব মন্দির আছে সমুদ্রের মধ্যে। তো চলো সেটা এখন দেখতে যাচ্ছি। চলে এসছি এখানে বীর বঞ্জর মহাদেব মন্দির, পুরনো প্রাচীন মন্দির। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। এখানে ভেতরে মহাদেব আছেন, কাল ভৈরব আছেন। বীরভঞ্জন মহাদেব মন্দিরে শ্রী গণেশজি বীরভঞ্জন রূপ ও মহাদেবের শশীভূষণ রূপ দেখতে পাওয়া যায়। প্রাচীন সোমনাথ শ্রী ভব বৃহস্পতি মন্দিরটি তৈরি করেছিলেন বলে মনে করা হয়। ফটোগ্রাফি অ্যালাউ নেই, খুবই প্রাচীন মন্দির। চলে এলাম বাল গঙ্গেশ্বর মহাদেবের কাছে। বাল গঙ্গেশ্বর, প্রচুর সমুদ্রের জল অনেক ওপর পর্যন্ত যাচ্ছে। এখানে 2টো শিবলিঙ্গ আছে, ওই সাইডে আর একটা। এখন সমুদ্রের জল প্রচুর, তাই জন্য শিবলিঙ্গ একবারে জলে স্নান হয়ে যাচ্ছে। বাল গঙ্গেশ্বর মহাদেব দর্শন হয়ে গেল, খুব সুন্দর লাগলো। কি সুন্দর জলের অভিষেক হচ্ছে। 2টো এখানে শিবলিঙ্গ আছে, ওই সাইডে আরো শিবলিঙ্গ আছে, আর একটা। জলের এখন প্রচুর স্রোত, পুরো ভিজে গেলাম, হাঁটু অব্দি জল আসছে। 20 টাকা করে নিচ্ছে এখানে। লোকাল ছেলেরাই শিবলিঙ্গের মাথায় জল ঢালিয়ে নিয়ে চলে আসছে। একটা শিবলিঙ্গ এখানে আছে। মানে সব সমান। হোটেলে এসে অর্ডার দিলাম। ইভিনিংয়ে নিয়েছি কফি, আর এখানে নিয়েছি ভেজ মাঞ্চুরিয়ান। এই হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। দেখে তো ভালোই লাগছে, এবার খেয়ে দেখতে হবে। হ্যাঁ, 270 প্লাস ট্যাক্স। বেশ অনেকগুলো পিস আছে, দেখি খেয়ে কেমন। 16টা পিস দিয়েছে টোটাল।
আমাদের আজকের রাতের ডিনার। খুব গরম, এবারে ওদের রেডি ছিল। আলু গোবি, ক্যাপসিকাম আছে, আর এটা তো নিশ্চয়ই স্যালাড। তাওয়া রুটি। ঘুরে বেরিয়ে চলে এলাম হোটেলে। সোমনাথ মোটামুটি হাফ ডে ট্যুর, ফুল ডেও নয়। মন্দির দর্শন করতে যতক্ষণ সময় লাগবে, বাকি এই সমস্ত ছোটখাটো যে মন্দিরগুলো আছে সেগুলো ওই বেশিক্ষণ সময় নয়, 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। বাকি 3টে মন্দির আছে, যেটা হচ্ছে একটু বাইরে 5 কিলোমিটার দূরে। একটা হচ্ছে বালকা তীর্থ, আর বাকি একটা আছে বাল গঙ্গেশ্বর মহাদেব, আর একটা প্রাচীন মহাদেব মন্দির আছে। 3টে মন্দির, 2টো মহাদেব মন্দির হচ্ছে 3 কিলোমিটার, বালকা তীর্থ যেটা সেটা হচ্ছে 5 কিলোমিটার। আর এগুলো তো আশেপাশের সোমনাথ মন্দিরের পাশাপাশি সমস্ত কিছু, মানে অটোতে উঠছি আর বসছি। আর সোমনাথে আর কিছু দেখার নেই, তবে হ্যাঁ এর পাশে একটা জুনাগড় আছে, কেউ চাইলে জুনাগড় যেতে পারেন। তবে জুনাগড়ে একটা মাকবারা আছে, মাকবারার ভেতরে ঢুকতে দেয় না। আর বাকি ফোর্ট আছে, এই বেশি কিছু নেই। এর জন্য আমরা জিজ্ঞেস করেছিলাম হোটেল থেকে, ভাড়া বলেছিল 3,500 টাকা নেবে, মানে নিয়ে যাবে আবার ঘুরিয়ে নিয়ে আসবে। 2 ঘন্টা যেতে সময় লাগবে এখান থেকে জুনাগড়। আর বাকি আছে গিরটা কাছে আছে। মধ্যপ্রদেশেও করেছিলাম জঙ্গল সাফারি, জঙ্গল সাফারি করার ইচ্ছে নেই খুব একটা, কখন বাঘ দেখতে পাওয়া যাবে। বাঘ দেখা খুবই মানে থেকে চিড়িয়াখানা গিয়ে দেখা ভালো, তা দেখতে পাওয়া যায়। সাফারি 3 রকম টাইম হয়, সকালে একটা আছে, দুপুরে একটা আছে, আর একটা সন্ধ্যেবেলায় আছে। 2টো সাফারি হয়ে থাকে, একটা তো জিপে করে যেরকম সাফারি হয়ে থাকে, আর একটা বাসে করে সাফারি হয়ে থাকে। তো বাসের যে সাফারিটা সেটা এখান থেকে 55 কিলোমিটার, আর জিপে করে যদি যেতে হয় সেটা এখান থেকে 45 কিলোমিটার ডিস্টেন্স মোটামুটি ভাবে। আর জিপ সাফারি যেটা সেটা বুকিং করতে হবে আগে থেকে, অনলাইন বুকিং করে যেতে হবে। টাইমিং আছে, ওটা 3,800 এরকম আর কি প্রাইস। আর ওটা মোটামুটি 3 ঘন্টার মতো করা হয়ে থাকে, সকালবেলায় যেরকম জিপ সাফারি হয়ে থাকে। আর যেটা হচ্ছে বাসে করে আছে, বাস ভাড়া হচ্ছে পার হেড 200 টাকা। ওটা 1 ঘন্টা সাফারি হয়ে থাকে, বাসে করে 1 ঘন্টা 40 কিলোমিটার জঙ্গলটাকে ঘোরায়। ওখানে তবুও হয়তো বাসে দেখতে পাওয়ার সম্ভাবনা থাকে। আর জিপ সাফারি তো সে কখন বাঘের দর্শন পাওয়া যাবে সেই আর কি। এই হচ্ছে টোটাল এখানের ঘোরার জায়গা। তো সোমনাথের সাইট সিন দিয়েই আজকের ভিডিওটা আমি শেষ করছি। আমার এই সাইট সিনের ভিডিও কিরকম লেগেছে সেটা অতি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি, ততক্ষণের জন্য টাটা।